সকালকে শুভ সন্ধ্যা জানাই। আজকে আহ খ্যাতিবাদের উপরে আমরা আলোকপাত করব। আজকে বক্তা পায়েল চট্টোপাধ্যায় মহাশয়া। উনি মুর্শিদাবাদ ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং আমাদের ফোরাম ফর অ্যাপ্লাইড ফিলোসফি খুব অন্যতম সদস্য। উনি আজকে তোমাদের নেটের এই খ্যাতিবাদের যে সমস্যা তোমরা জানিয়েছো, সেই সমস্যার উপর আলোকপাত করে খ্যাতিবাদটা বোঝাবেন। পায়েলদি, আপনি শুরু করুন। আচ্ছা, খ্যাতিবাদ সমস্যা জানিয়েছে নিশ্চয়ই। কিছু সমস্যা যেগুলো আছে সেগুলো পরের দিকে আলোচনা করা যাবে। এখন মোটামুটি খ্যাতিবাদ কি ব্যাপার সম্পর্কে, সেই ব্যাপারটা সম্পর্কে একটু বলার চেষ্টা করছি আমি। তার জন্য আমার কাছে প্রথমেই আমি বলে রাখি যে আমার কাছে যে বইটি আছে সেটি হচ্ছে বেদান্ত দর্শন। বেদান্ত দর্শনের যেটা উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয়েছে যে বইটি, সেই বইটি থেকেই আমি বলার চেষ্টা করছি। এখানে বলছে যে প্রথমে এই খ্যাতিবাদ প্রসঙ্গটা আসছে কেন, হ্যাঁ, সেই ব্যাপারটা একটু দেখা যাক। খ্যাতিবাদের কথা আসছে কারণ এখানে অধ্যাস প্রসঙ্গ বলতে গিয়ে খ্যাতিবাদের কথা আসছে। কারণ এই অধ্যাস, অজ্ঞানতার কারণে এই যে অধ্যাস, তাই হলো বন্ধনের কারণ, সাংসারিক বন্ধনের কারণ। তো সেই অধ্যাসের স্বরূপ আলোচনা করতে গিয়ে খ্যাতিবাদের প্রসঙ্গটি আসছে। সেখানে এরকম বলা হচ্ছে যে আমি, তুমি, এই ধরনের যে ব্যবহার, আমি অর্থাৎ আত্মা, আত্মবস্তু, হ্যাঁ, এবং মানে বিষয়ী আমি, আর তুমি মানে বিষয়, মানে আত্মা এবং অনাত্মা। আত্মা অনাত্মা, আমি তুমি, তার মানে হচ্ছে চেতন জড়, এই দুটো পদার্থ অত্যন্ত বিরুদ্ধ। হ্যাঁ, আলো অন্ধকারের ন্যায় অত্যন্ত বিরুদ্ধ পদার্থ। এদের কখনোই এরা একই স্বভাবাপন্ন হতে পারে না, অত্যন্ত বিরুদ্ধ স্বভাবাপন্ন। হ্যাঁ, কখনোই এরা অভিন্ন হতে পারে না। অর্থাৎ মানে চেতন পদার্থ কখনোই জড় হতে পারে না, জড় পদার্থ কখনোই চেতন হতে পারে না। কিন্তু এই চেতনতায় জড়ত্বের আরোপ হচ্ছে, বা জড় পদার্থে চেতনের যে আরোপ, সেই আরোপই হলো অধ্যাস। হ্যাঁ, এই প্রকারের যে মানে এই ধর্মধর্মী বিষয়ে ভেদজ্ঞানের যে অভাব, সেই অভাবকে অধ্যাস বলা হচ্ছে। এই বিষয়টাকে আরো স্পষ্ট করতে গিয়ে শঙ্কর ভাষ্যে বলা হচ্ছে যে অহ ক এয়ম অধ্যাস নামইতি উচ্চতে স্মৃতিরূপ পরত্র পূর্বদৃষ্টাবভাস। তাহলে অধ্যাস নামক বস্তুটি কি, সে তার উত্তরে বলা হচ্ছে যে স্মৃতিরূপ পরত্র পূর্বদৃষ্টের অবভাস, এটাই হলো অধ্যাস। স্মৃতিরূপ পরত্র পূর্বদৃষ্টের অবভাস, তার মানে কি বলতে চাইছে? বলতে চাইছে যে অন্য অধিকরণে অর্থাৎ রজ্জু প্রভৃতিতে স্মর্যমান মানে যাকে স্মরণ করা যায়, স্মর্যমান ব্যবহারিক সর্পাদি পদার্থের ন্যায় পূর্ব দর্শনজন্য সংস্কার থেকে যে প্রাতিভাসিক সর্পাদি বস্তু প্রকাশিত হয়, তাই হচ্ছে অধ্যাস। হ্যাঁ, মানে রজ্জুতে সর্পের যে সংস্কারবশত যে স্মৃতি উৎপন্ন হচ্ছে, এবং সেই স্মৃতির ফলে রজ্জুকে যে সর্প আকারে রজ্জু প্রকাশিত হচ্ছে, জ্ঞাতার সম্মুখে প্রকাশিত হচ্ছে, এটাই হলো অধ্যাস। স্মৃতিরূপ অর্থাৎ যাকে স্মরণ করা যায়, মানে স্মর্যতে ইতি স্মৃতি, যাকে স্মরণ করা হয় তাই হলো স্মৃতি, এভাবে ভাবতে হবে। আর পরত্র মানে
অন্য অধিকরণে মানে হচ্ছে নিজের অত্যন্তাভাবের অধিকরণে, যে অধিকরণে যে বিষয়টি থাকতে পারে না, একান্ত বিরুদ্ধ যা, সেই অধিকরণে যদি সেই বিষয়টি আছে এমন প্রতীত হয়, তাহলে সেখানে অধ্যাস হয়েছে এমনটা বলা যায়। আচ্ছা, তো এখন এখন এই অধ্যাস কত রকমারি সেটা বলছে এইভাবে যে বিভিন্ন যে ভ্রম সম্পর্কীয় মতবাদ, সেটি মোটামুটি 5 প্রকারের অধ্যাস হয়। কি কি সেটা? আত্মখ্যাতি, রসৎখ্যাতি, অখ্যাতি, খ্যাতির অন্যথা, তথা অনির্বচনীয় খ্যাতি, ঋত্বেতৎ খ্যাতি পঞ্চকম। আমি সন্ধি বিশ্লেষণ করে বললাম, সন্ধি যুক্ত করে এভাবে লেখা আছে যে আত্মখ্যাতি, রসৎখ্যাতি, খ্যাতি, খ্যাতির অন্যথা, মানে আত্মখ্যাতি, অসৎ খ্যাতি, অখ্যাতি, সেই অসৎ খ্যাতি, আত্মখ্যাতির অসৎ খ্যাতির খ্যাতি, মানে অসৎ খ্যাতি, অখ্যাতি, এভাবে ভাবতে হবে। খ্যাতির অন্যথা, তথা অনির্বচনীয় খ্যাতি, তৎ খ্যাতি পঞ্চকম। তাহলে 5 রকমের খ্যাতির কথাই এখানে, মূলত 5 রকম খ্যাতি প্রসিদ্ধ। এছাড়াও অন্যান্য খ্যাতিও রয়েছে, সেই কথাগুলোও বলবো, কারণ মনে হয় এরকম প্রশ্ন আসে যে কোনো একটা খ্যাতির নাম দিয়ে দেওয়া হলো, দিয়ে বলা হলো যে এই খ্যাতির সমর্থক কারা, এই ধরনের প্রশ্ন হয়তো আসে। সেই জন্য আমি মোটামুটি যতগুলো খ্যাতির কথা জানা আছে আমি পরে আলোচনা করছি, বলছি বিষয়টা। তাহলে আত্মখ্যাতি কারা স্বীকার করে? বলতে হবে যে সৌতান্ত্রিক, বৈভাষিক, বিজ্ঞানবাদী, বৌদ্ধ, এরা আত্মখ্যাতি স্বীকার করে। যদিও এই সৌতান্ত্রিক, বৈভাষিক, যোগাচার, বিজ্ঞানবাদী প্রত্যেকের মত অত্যন্ত বিরুদ্ধ। সৌতান্ত্রিকরা বাহ্য অনুমেয়বাদী, বৈভাষিকরা সেখানে বাহ্য বস্তু প্রত্যক্ষের দ্বারাই গৃহীত হতে পারে এরকম কথা বলে, আর বিজ্ঞানবাদী বৌদ্ধরা বলবে যে বিজ্ঞানী কেবলমাত্র বা চেতনাই কেবলমাত্র অস্তিত্বশীল। ফলে এদের মতের মধ্যে পার্থক্য থাকলেও খ্যাতি বিষয়ে এরা প্রত্যেকেই আত্মখ্যাতিবাদী, যদিও আত্মখ্যাতিবাদ যেভাবে প্রতিষ্ঠা করেছে সেটা কিন্তু কিছু অংশে ভিন্ন ভিন্ন। এরপরে আসছি অসৎ খ্যাতি। অসৎ খ্যাতিবাদী কারা? যারা শূন্যবাদী বৌদ্ধ, মাধ্যমিক শূন্যবাদী যারা, তারাই হচ্ছে অসৎ খ্যাতিবাদী। এছাড়া এরকম মনে করা হয় যে মাধ্য বেদান্তি এরাও অসৎ খ্যাতিবাদের সমর্থন করে, এমনকি চারবাকদের কথাও আসে যারা অসৎ খ্যাতিবাদের সমর্থন করে বলে বলা হয়। যদিও চারবাকদের প্রামাণ্য গ্রন্থ তো কিছু পাওয়া যায় না, কিন্তু অপরাপর গ্রন্থ থেকে চারবাকদের প্রতিপক্ষ হিসেবে চারবাকদের উল্লেখ পাওয়া যায়। সেখান থেকে চারবাক মত সম্পর্কে যেটুকু পাওয়া যায় তার থেকে বলা হয় যে চারবাকগণ অসৎ খ্যাতিবাদী। আচ্ছা, অখ্যাতিবাদী কারা? অখ্যাতিবাদী হচ্ছে প্রাভাকর সম্প্রদায়, তারা অসৎ খ্যাতিবাদী, অখ্যাতিবাদী। আর অন্যথা খ্যাতিবাদী ন্যায় বৈশেষিক, অনির্বচনীয় খ্যাতিবাদী, এটাই এখানে সিদ্ধান্তির সিদ্ধান্ত আর কি, সিদ্ধান্তি সম্মত। অর্থাৎ সিদ্ধান্তি বলতে আমি বললাম বেদান্ত দর্শন বইটি ধরেই আমি আলোচনা করছি, তো এখানে সিদ্ধান্তি হচ্ছে বেদান্ত অর্থাৎ অদ্বৈত বেদান্তের কথা বলছি। তারাই এই অনির্বচনীয় খ্যাতি এটি সমর্থন করে। তাহলে খ্যাতিবাদ বিষয়টিকে যদি দেখি, তাহলে প্রাথমিকভাবে
যদি বিভাগ করতে চাই তাহলে বলবো যে খ্যাতিবাদ দু রকমের। একটা হচ্ছে খ্যাতিবাদ, খ্যাতিবাদ সম্পর্কে দুটো মত মোটামুটি পাওয়া যাচ্ছে। একদল হচ্ছে অখ্যাতিবাদী, আর একজন হচ্ছে খ্যাতি, অন্যান্য খ্যাতিবাদী আর কি, মানে খ্যাতিবাদ। অখ্যাতিবাদ আর খ্যাতিবাদ দুটোকে আলাদা করছি এই কারণে, এই অর্থে আলাদা বলতে চাইছি যে অখ্যাতিবাদ এরা খ্যাতিবাদ স্বীকার করে না, খ্যাতির অস্তিত্ব স্বীকারই করছে না। আর অন্যান্য খ্যাতিবাদে খ্যাতির অস্তিত্ব স্বীকার করা হয়। তো খ্যাতি শব্দের অর্থ কি? খ্যাতি শব্দের অর্থ হলো জ্ঞান। তো কিন্তু খ্যাতিবাদ ভারতীয় দর্শনে যখন আলোচনা করা হয় তখন ভ্রম জ্ঞান এইরূপ একটা সংকীর্ণ অর্থেই খ্যাতিবাদ শব্দটিকে গ্রহণ করা হয়। ভ্রম জ্ঞান বোঝাতেই খ্যাতি কথাটি ব্যবহার করা হয়। বেশ, তো খ্যাতি পদটি কিভাবে নিষ্পন্ন হচ্ছে? বলছে যে খ্যাতি পদ, খ্যাতি এই পদটি খ্যা ধাতুর উত্তর তিন কয়টা হস্যই দন্তের ন তিন প্রত্যয় যোগ করে খ্যাতি পদটি নিষ্পন্ন হচ্ছে। খ্যা ধাতুর অর্থ হচ্ছে জ্ঞান, সুতরাং খ্যাতি পদের অর্থ হচ্ছে জ্ঞান সম্পর্কীয় আলোচনা, কিন্তু এখানে সংকীর্ণ অর্থ গ্রহণ করতে হবে এবং সেটা বলতে হবে কি না, যারা ভ্রম জ্ঞান সম্পর্কে আলোচনা, ভারতীয় দর্শনে ভ্রম জ্ঞান সম্পর্কীয় যাবত আলোচনা, সেটাই খ্যাতিবাদের আলোচনা। তো অখ্যাতিবাদীরা তাহলে বলছে যে ভ্রম জ্ঞান হয় না, ভ্রম জ্ঞান নেই। আচ্ছা, আর অন্যান্য খ্যাতিবাদী যারা, তারা ভ্রম জ্ঞানের অস্তিত্ব স্বীকার করে। এই জন্য প্রথমেই যদি আমি খ্যাতিবাদকে ভাগ করতে যাই, আমার কাছে বিষয়টা এইভাবে ভাগ করি, এইভাবে যে একদিকে অখ্যাতিবাদ রাখি আর একটা দিকে অন্যান্য খ্যাতিবাদ রাখি। এইবার অন্যান্য খ্যাতিবাদী যারা, তার মধ্যে কি কি অপশন আমার কাছে আছে? অপশন আছে এরকম যে খ্যাতির বিষয়টাকে সৎ বলতে পারি, মানে ভ্রমের বিষয়, যেমন ধরা যাক যে রজ্জুতে সর্পভ্রম বা শুক্তিতে রজত ভ্রম, তাহলে এখানে রজত হচ্ছে ভ্রমের বিষয়। আচ্ছা, সর্প এটি ভ্রমের বিষয়, মরীচিকায় জলভ্রম জল, এটি একটি ভ্রমের বিষয়। এই ভ্রমের বিষয় সেটা সৎ হতে পারে, অসৎ হতে পারে, সদসৎ হতে পারে, সদ্বি লক্ষণ, মানে সৎ নয় অসৎ নয়, ভিন্ন ধর্মী একটা ভিন্ন কিছু এমনও হতে পারে, অর্থাৎ অনির্বচনীয় কিছু তাও হতে পারে। এই চারটেই তো আমার কাছে অপশন আছে, তাছাড়া তো অন্য কোনো অপশন নেই আমার কাছে না। ভ্রমের বিষয় হয় সৎ হতে পারে, সৎ হওয়ার মানে কি, সৎ বলতে এই বাহ্য সৎ হতে পারে অথবা আন্তঃসৎ হতে পারে। মানে বাহ্য জগতে অবস্থিত ভ্রমের বিষয়টি, মানে রজ্জুতে সর্বভ্রমের সর্প বিষয়টি, এটি বাহ্য জগতে অবস্থিত সৎ এমন বলতে পারি, অথবা অন্তর্জগতেই কেবল এর অবস্থান, বাহ্য জগতে এর অস্তিত্ব নেই, এমনটাও বলতে পারি। দুটো মতেই স্বীকৃত। হ্যাঁ, কারণ যারা খ্যাতির বিষয়কে আন্তর্সৎ বলবে তারা হচ্ছে আত্মখ্যাতিবাদী, অর্থাৎ ওই যোগাচার, সৌতান্ত্রিক, বৈভাষিক এরা। আর যারা বলছে যে খ্যাতির বিষয়টা বাহ্য সৎ, হ্যাঁ, বাহ্য সৎ বলতে গিয়ে বলছে যে বাহ্য জগতে অবস্থান করছে, সেটা হচ্ছে অন্যথা খ্যাতিবাদী, বিপরীত খ্যাতিবাদী, এরা এই রকম বক্তব্য দেবেন। এইবার আরেক দল তাহলে কি পাচ্ছি? অসৎ খ্যাতিবাদ। অসৎ খ্যাতিবাদ মানে যারা বলছেন যে খ্যাতির বিষয়টি অসৎ। অসৎ কারা বলবেন? যারা মাধ্যমিক সম্প্রদায়, শূন্যবাদী সম্প্রদায়, তারা অসৎ বলবেন। আর সদসৎ খ্যাতিবাদী, এই সদসৎ খ্যাতিবাদী যারা খ্যাতির বিষয়টা একই সঙ্গে সৎও বলছে আবার অসৎও বলছে। তো এটা মনে করা হয় যে কোনো কোনো জায়গায় আমি এটা পেয়েছি, যদিও এই পক্ষটি অত্যন্ত বিরুদ্ধ, কারণ একটি বিষয় একই সঙ্গে সৎ অসৎ
কিভাবে হবে? কিন্তু নব্য সাংখ্যগণ তার এবং জৈনগণ, হ্যাঁ, যারা অনেকান্তবাদী, তারা এরকম কথা অনেক সময় তারা বলছে, এরকম আমি দেখেছি কোনো কোনো বইয়েতে, যে জৈনগণ বলছে খ্যাতির বিষয় শত বটে অশত বটে, হ্যাঁ, এরকম কথা বলতে দেখা যায়। আর বাকি থাকলো কি, যে খ্যাতির বিষয় শত নয়, অশত নয়, ভিন্ন ধর্মী, এটি অনির্বচনীয়। সেটা কে বলবে? বেদান্তীরা বলবে, অদ্বৈত বেদান্তীরা বলবে। তাহলে আচ্ছা, আর যদি খ্যাতির বিষয়ে যারা সৎ বলছে, সেই সতের জায়গাটাকে আমি আর একবার বলছি, যে যারা সৎ বলছে তাদের মধ্যে কেউ বলবে যে খ্যাতির বিষয়ে বাহ্য সৎ, কেউ বলবে না খ্যাতির বিষয়ে আন্তঃসৎ। আন্তঃসৎ মানে আত্মখ্যাতিবাদী, যেটা যোগাচাররা স্বীকার করছে। যারা বলছে বাহ্য সৎ, সেই বাহ্য সৎ খ্যাতি যারা স্বীকার করছে তাদেরকে আবার দুটো ভাগে ভাগ করা যেতে পারে। কেউ বলে যে অত্র সৎ খ্যাতি স্বীকার করে, আবার কেউ অন্যত্র সৎ খ্যাতি স্বীকার করে। অত্র সৎ মানে জ্ঞাতার সম্মুখে অবস্থিত, খ্যাতির বিষয়টি জ্ঞাতার সম্মুখে অবস্থিত, এমন কথা কেউ বলে। যেমন হচ্ছে বিশিষ্টাদ্বৈত বেদান্তি, এরা বলবে খ্যাতির বিষয়টি অত্র সৎ, আর যারা বলবে না খ্যাতির বিষয়টি অন্যত্র সৎ, তারা হচ্ছে অন্যথা খ্যাতিবাদী, বা বিপরীত খ্যাতিবাদীও বলা হয়। ভাট্টদেরকে অনেক সময় বিপরীত খ্যাতিবাদী বলা হয়। তবে এই দুটো মত মোটামুটি একই রকম, হ্যাঁ। যারা অন্যথা খ্যাতিবাদী, ন্যায় বৈশেষিক মত, ভাট্ট মত মোটামুটি কাছাকাছি একই রকম। যাই হোক, তাহলে প্রথমে এখানে অখ্যাতিবাদ কি সেই বিষয়টা একটু বলে দিচ্ছি। সেখানে বলছে যে প্রাভাকর মীমাংসক সম্প্রদায় এবং সাংখ্য সম্প্রদায় তারা অখ্যাতিবাদী, এমনটা মনে করা হয়। আচ্ছা, এরা তাহলে কি বলবে? সর্বং জ্ঞানং যথার্থমেবং, মানে সকল জ্ঞানই এদের মতে যথার্থ, অযথার্থ জ্ঞান বলে কিছুই নেই, এমন কথা এরা বলতে চাইছে। তাহলে বলছে যে যদি সমস্ত জ্ঞানই যথার্থ হয়, তাহলে আমাদের অনেক সময় এই ব্যবহার কি করে ভ্রান্ত হয়, মানে রজ্জুতে সর্পভ্রম বা শুক্তিকায় রজতভ্রম, এই ধরনের ভ্রান্ত ব্যবহার কি করে উৎপন্ন হয়, সেই বিষয়ে এই অখ্যাতিবাদীরা কি বলবে। বলছে যে এই যে এই ভ্রম জ্ঞান বলে কিছুই নেই, এরা যে বলছে, কেন বলছে? কারণ জ্ঞান মাত্রেই যথার্থ। কেন? এদের এই জ্ঞানকে যথার্থ বলার পিছনে যুক্তি আছে। কারণ যদি জ্ঞানকে অযথার্থ বলতে যাই, তাহলে যখনই পুরুষের জ্ঞান উৎপন্ন হচ্ছে, সেই উৎপন্ন জ্ঞানে তো জ্ঞানত্ব সামান্য ধর্ম থাকছে। জ্ঞানত্ব সামান্য ধর্ম থাকায় তাহলে পুরুষ বুঝতে পারছে যে এটা জ্ঞান, তাহলে সে তার প্রথমেই সন্দেহ হবে যে যে জ্ঞান উৎপন্ন হয়েছে সেটা যথার্থ না অযথার্থ। যদি সন্দেহ উৎপন্ন হয়, তাহলে তো কার্যে প্রবৃত্তি উৎপন্ন হবে না, কারণ কোনো বিষয়ে সন্দেহ হলে তাতে প্রবৃত্তি উৎপন্ন হওয়ার কথা নয়। কিন্তু দেখা যায় জ্ঞান উৎপন্ন হওয়া মাত্রেই পুরুষ প্রবৃত্ত হচ্ছে। যেমন এটি জল, এমন ভাবে যদি জ্ঞান উৎপন্ন হয়, কারুর যদি জল তেষ্টা পেয়ে থাকে, সঙ্গে সঙ্গে সে প্রবৃত্ত হবে, জল আনতে উদ্যুক্ত হবে এবং জলটি সে প্রাপ্ত হবে। হ্যাঁ, এখন তার জ্ঞানটা যে সন্দিগ্ধ ছিল না, সেটা কিভাবে প্রমাণ হচ্ছে? কারণ তার মধ্যে প্রবৃত্তি উৎপন্ন হয়েছে। প্রবৃত্তি উৎপন্ন হয়েছে মানে সে সন্দেহ করেনি বলে তার প্রবৃত্তি উৎপন্ন হয়েছে।
আচ্ছা, এখন সন্দেহ হচ্ছে না মানে সে যথার্থ রূপেই বুঝেছে। তাহলে যখন জ্ঞান উৎপন্ন হয় এবং পুরুষ বুঝতে পারে যে আমার জ্ঞান হয়েছে, সে জ্ঞানটাকে যথার্থ রূপেই বোঝে এবং তার কাছে জ্ঞানটি নিঃসন্দিগ্ধ রূপেই প্রতীত হয়। তাই এরা বলছে যাবতীয় জ্ঞানই যথার্থ। তাহলে যে স্থলে এই সুক্তিকাতে রজত দর্শনকারী ব্যক্তি মানে রজতার্থী রজত গ্রহণে প্রবৃত্ত হয়, ওই স্থলে কি সমস্যা উৎপন্ন হয়? কারণ সুক্তিতে রজত ভ্রম, এই ধরনের ভ্রম জ্ঞান তো হয়, তখন কি হয়? এই ধরনের ভ্রম জ্ঞানকে তো অস্বীকার করতে এরাও পারবে না। তখন এরা বলছে এই স্থলে রজতের যে জ্ঞান, এটা একটা সম্পূর্ণ প্রত্যক্ষাত্মক বিশিষ্ট জ্ঞান নয়। হ্যাঁ, অর্থাৎ বলতে চাইছে যে এখানে দুটো জ্ঞান থাকে, একটা হলো প্রত্যক্ষাত্মক জ্ঞান এবং আরেকটা জ্ঞান হলো স্মরণাত্মক জ্ঞান। এই প্রত্যক্ষাত্মক জ্ঞান এবং স্মরণাত্মক এই দুটি জ্ঞান, এই দুটিই কিন্তু অবিশিষ্ট জ্ঞান, কোনোটাই বিশিষ্ট জ্ঞান নয়। তো এই দুটো অবিশিষ্ট জ্ঞান মানে কি, বিশিষ্ট জ্ঞান মানে কি, তাহলে বুঝলেই অবিশিষ্ট জ্ঞান কি জিনিস বোঝা যাবে। যেমন ধরা যাক, যদি বলা হয় যে এটি ঘট, এই আকারের একটা জ্ঞান, এই জ্ঞানটা একটা বিশিষ্ট জ্ঞান। কেন না, এখানে ঘটত্ব বিশিষ্ট ঘটের জ্ঞান হচ্ছে। ঘটত্ব এখানে প্রকার বিশেষণ অংশ এবং ঘট এটা হলো বিশেষ্য অংশ। যখন কোনো পদার্থকে, কোনো বস্তুকে, তার আছে বস্তুতে আছে যে ধর্ম, সেই ধর্ম যুক্ত করে বস্তুটির জ্ঞান যখন হয়, তখন সেই জ্ঞানটা হচ্ছে বিশিষ্ট জ্ঞান। মানে ঘটত্ব বিশিষ্ট ঘটের জ্ঞান, এটি একটি বিশিষ্ট জ্ঞান। এখন যখন এরকম একটা জ্ঞান হচ্ছে যে ইদং রজতম, তখন এরও দুটো অংশ রয়েছে, ইদমাংশ এবং রজতত্ব অংশ, এই দুটো অংশ রয়েছে। ইদমাংশে আমি কি বুঝছি, সেখানে আমি সুক্তিকে বুঝছি, সুক্তিকে গ্রহণ করছি, যেটি আমার সামনে রয়েছে, মানে এটি এটি রজত, এটা একটা ভ্রান্ত জ্ঞান। তো এখানে তাহলে দুটো পার্ট আছে, একটা হচ্ছে এটি এই অংশটা, আর রজত এই অংশটা। এটি বলে যেটাকে বুঝছি, সেটি আসলে জ্ঞাতার সম্মুখে আছে যে এই বিষয়টা, সেইটা। হ্যাঁ, এবার সেই বিষয়ের সঙ্গে এটা একটা সামান্য ধর্মের জ্ঞান হয়। হ্যাঁ, যেমন ধরো সামান্য ধর্মের জ্ঞান হচ্ছে, কিন্তু তার বিশেষ ধর্মের বিশেষ অংশের অনবভাস হয়। কিরকম ব্যাপারটা, যদি বলি যে রজ্জুতে সর্পভ্রম, তখন রজ্জুর সঙ্গে সর্পের যে সামান্য ধর্ম, অর্থাৎ এদের দুজনের মধ্যে যে কমন ফিচার, সেই কমন ফিচারটা আমি এখানে দেখতে পাচ্ছি, সেটা কি দৈর্ঘ্য বক্রিমা। আবার যদি বলি যে আমার রজত আর শুক্তির সামান্য ধর্মের জ্ঞান হচ্ছে এই ইদম অংশে, তাহলে তার সামান্য ধর্মটা কি, সামান্য ধর্মটা হচ্ছে চাকচিক্য। যাই হোক, এই ইদম অংশে বস্তুর সামান্যাংশের জ্ঞান হয়,
কিন্তু বিভিন্ন দোষের কারণে বিশেষাংশের অনবভাস হয়, কিন্তু বিশেষাংশের স্মৃতি হয়। এই স্মৃতিও আবার প্রমুষ্ট তত্ত্বাক স্মৃতি। প্রমুষ্ট তত্ত্বাক স্মৃতি কেন বলা হচ্ছে? কারণ এখানে তত্ত্বার অংশটি অবলুপ্ত হয়েছে। তত্ত্বার অংশ অবলুপ্ত হয়েছে। স্মৃতিজ্ঞানের আকার কি রকম হওয়া উচিত ছিল? তদ্রজতম, এইভাবে স্মৃতিজ্ঞানের আকার হওয়া উচিত ছিল যদি সেটা যথার্থ স্মৃতি হতো। কিন্তু এইখানে তদ্রজতম অংশ থেকে তত্ত্বার অংশ অবলুপ্ত হয়ে গেছে। রয়েছে এটা কি? রজতত্ব অংশটি কেবলমাত্র রয়েছে। তাহলে প্রত্যক্ষ যে অংশটা, সেইখানে যেটি সম্মুখে জ্ঞাতার সম্মুখে প্রকাশিত হচ্ছে, সেখানে আমি কেবলমাত্র পাচ্ছি ইদং অংশ, এটি এই অংশটা। আর স্মৃতিতে পাচ্ছি তদ বাদ হয়ে যাচ্ছে রজতত্ব, এই অংশটা। এই দুটো জ্ঞানই কিন্তু অবিশিষ্ট জ্ঞান, অসম্পূর্ণ জ্ঞান। প্রথম জ্ঞানটাতে বিশেষণ অংশ অবলুপ্ত হয়ে গেছে, দ্বিতীয় স্মরণ জ্ঞানে বিশেষ্য অংশ অবলুপ্ত হয়ে গেছে। এই দুটো জ্ঞান একসঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং এই যুক্ত কেন হচ্ছে? মানে এখানে এদের মধ্যে যে ভেদ, সেই ভেদের অগ্রহ হচ্ছে এবং অভেদ রূপে আমি একে ব্যবহার করছি। অভিন্ন ব্যবহারের ফলে এই দুটি অবিশিষ্ট জ্ঞান থেকে একটি বিশিষ্ট ব্যবহার উৎপন্ন হয়ে যাচ্ছে। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? যে প্রথমে আমার একটি প্রত্যক্ষাত্মক জ্ঞান হয়। এখানে দুটো জ্ঞান হচ্ছে, একটা হচ্ছে প্রত্যক্ষাত্মক জ্ঞান, আরেকটা হচ্ছে স্মরণাত্মক জ্ঞান। আর যে ওই চক্ষু ইন্দ্রিয়ের দোষ হতে পারে, হ্যাঁ, ইন্দ্রিয়গত দোষ, যেমন হয়তো তিমিরাদি দোষ, আচ্ছা, প্রমাতৃগত দোষ অথবা প্রমেয়গত দোষ হতে পারে। প্রমাতৃগত দোষ লোভ, ভয়, এই রকম প্রমাতৃগত দোষ, অথবা প্রমেয়গত দোষ, যেমন ধরা যাক দূরত্ব, আলোর অভাব, এই রকম প্রমেয়গত দোষ। এই সমস্ত দোষের কারণে সুক্তিত্ব ধর্ম যুক্ত করে সুক্তির বিশেষ জ্ঞান না হয়ে শুধু ইদম, মানে এটা একটা কিছু, এইরকম প্রত্যক্ষাত্মক সামান্য জ্ঞান হচ্ছে। তদনন্তর কি হলো? সুক্তির সঙ্গে এই দোষ সহকৃত চক্ষুর সন্নিকর্ষ হচ্ছে, হওয়ার ফলে প্রমাতৃগত দোষ এবং এই চাকচিক্য ইত্যাদি যে সাদৃশ্য দোষবশত, মানে যেটি সামনে সুক্তি রয়েছে এবং আমার স্মরণে উৎপন্ন হচ্ছে যেই রজত, এই দুটো বিষয়ের মধ্যে সাদৃশ্য রয়েছে, যে চাকচিক্য রূপ যে সাদৃশ্য, সেই সাদৃশ্য দোষবশত পূর্বদৃষ্ট রজতের সংস্কার উদ্বুদ্ধ হচ্ছে, আর তার থেকেই রজতের স্মৃতি হচ্ছে। যদিও ওই স্মৃতি থেকে আবার তত্ত্বার অংশ অবলুপ্ত হয়ে গেছে, এটা একটা প্রমুষ্ট তত্ত্বাক স্মৃতি হয়ে গেছে। তো এই যে প্রত্যক্ষাত্মক ইদম এই জ্ঞান আর স্মরণাত্মক যে রজত জ্ঞান, এই দুটো জ্ঞান একই কালে তো যুগপৎ উৎপন্ন হচ্ছে, তারা দুটো ভিন্ন ভিন্ন জ্ঞান। এই তাদের মধ্যে এই ভিন্নতা প্রমাতা বুঝতে পারছে না, মানে এদের ভেদাগ্রহ জন্মাচ্ছে এদের মধ্যে।
মানে ভেদ বুঝতে না পারা, এইরকম একটা ঘটনা ঘটছে। এইভাবে দুটো বস্তুর আর দুটি দুটি সত্য জ্ঞান, যথার্থ জ্ঞান, দুটো জ্ঞানই যথার্থ জ্ঞান, কিন্তু ভেদাগ্রহ বশত যে বিশিষ্ট ব্যবহার উৎপন্ন হচ্ছে, এবং ম্যাডামের মনে হয় নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, একটু ওয়েট করো। ম্যাডাম, ম্যাডামের নেট কানেকশনের প্রবলেম হচ্ছে, একটু ওয়েট করো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, যদি অসুবিধা না থাকে আপনি ভিডিওটা বন্ধ করে দিতে পারেন, কারণ নেটওয়ার্কের না মানে কারেন্ট চলে গেছিল। হ্যাঁ, এবার আচ্ছা, ওয়াইফাই দিয়ে চলছিল তো, ওয়াইফাইটাও ডিসকানেক্ট হয়ে গেছে, ওকে ওকে, সমস্যা হয়েছিল। আচ্ছা, আমি তাহলে ভিডিও অফ করে দিলাম। তাহলে আমি যে জায়গায় ছিলাম, বলছে যে একটা প্রত্যক্ষাত্মক জ্ঞান উৎপন্ন হচ্ছে আর একটা স্মৃতি জ্ঞান উৎপন্ন হচ্ছে, আর সেই প্রত্যক্ষাত্মক জ্ঞান সেটাও একটা অবিশিষ্ট জ্ঞান, স্মৃতি জ্ঞান সেটিও একটি অবিশিষ্ট জ্ঞান। এই দুটোই অসম্পূর্ণ জ্ঞান, কিন্তু এই দুটো অসম্পূর্ণ জ্ঞান নিরন্তর অব্যবধানে উৎপন্ন হচ্ছে।
হ্যাঁ, আর নিরন্তর উৎপন্ন হচ্ছে বলেই জ্ঞাতা এই দুটো জ্ঞান যে ভিন্ন তা বুঝতে পারছে না। আমি কি আবার লেফট হয়ে গেলাম নাকি? না না, শোনা যাচ্ছে। আচ্ছা, বেশ। তাহলে এই দুটো জ্ঞানের মধ্যে ভেদ জ্ঞাতার কাছে অগৃহীত থেকে যাচ্ছে, আর এই অগৃহীত ভেদক জ্ঞানের থেকেই ভ্রম ব্যবহার উৎপন্ন হচ্ছে। আচ্ছা, এই স্থলে যে ব্যবহার উৎপন্ন হয় সেই ব্যবহারটা যে ভ্রম, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। কেন? কারণ এই স্থলে জ্ঞাতার সম্মুখবর্তী পদার্থটিকে রজত বলে ব্যবহার করছে, বা সর্প বলে ব্যবহার করছে, আর তাই তিনি ভয়ে পলায়ন করছেন অথবা রজতান্তে প্রবৃত্ত হচ্ছেন। আচ্ছা, তো সুতরাং এই যে পূর্ববর্তী পদার্থটি এই অপারমার্থিক স্থলে যে ধর্ম বিশিষ্ট রূপে ব্যবহার হয় সেই ধর্ম বস্তুত পক্ষে ওই পদার্থে থাকে না। আচ্ছা, এই ব্যবহার কিন্তু একটা বিশিষ্ট ব্যবহার। কেন না, ওই বললাম যে বিশিষ্ট ব্যবহার উৎপন্ন হয়েছে বলেই জ্ঞাতা প্রবৃত্ত হচ্ছে, আর এই বিশিষ্ট ব্যবহারটিকে ভ্রম ব্যবহারই বলতে হবে। হ্যাঁ, কিন্তু যে দুটো জ্ঞানের থেকে এইরকম একটা ভ্রান্ত ব্যবহার উৎপন্ন হয়েছে, সেই দুটো জ্ঞান অসম্পূর্ণ হলেও তাদেরকে কখনোই ভ্রান্ত জ্ঞান বলা যাবে না। এই দুটো জ্ঞান কোনোটাই বিশিষ্ট জ্ঞান নয়, অবিশিষ্ট জ্ঞান, কিন্তু ভ্রান্ত জ্ঞান তো নয়। ব্যবহার ভ্রান্ত। প্রথম জ্ঞানটাতে একটা ধর্মী অর্থাৎ বিশেষ্যের জ্ঞান হচ্ছে, আর দ্বিতীয় ক্ষেত্রে বিশেষণের জ্ঞান হচ্ছে। কোনোটাতেই বিশিষ্ট জ্ঞান হচ্ছে না, আর কিন্তু ব্যবহারটা বিশিষ্ট ব্যবহার, ব্যবহারটা বিশিষ্ট ব্যবহার, এবং এই ব্যবহারটি ভ্রান্ত, জ্ঞানটাকে ভ্রান্ত বলা যাবে না। তো এই ব্যবহার বিশিষ্ট ব্যবহারের বাদ হবে কিভাবে? প্রাভাকর বলছে যে নায়ং সর্প কিন্তু রজ্জু, এই রূপে যখন বাধক জ্ঞান উৎপন্ন হয় তখন ব্যবহারের বাদ হয়। হ্যাঁ, এবং জ্ঞানে যে অসম্পূর্ণতা ছিল তা দূর হয়, সম্মুখবর্তী পদার্থের যে বিশেষ ধর্মের অনবভাস ছিল সেই বিশেষ ধর্ম প্রতীয়মান হয়, তখন জ্ঞাতা সেই ভ্রম ব্যবহার থেকে নিবৃত্ত হয়। এই হচ্ছে গল্প। তাহলে প্রাভাকরের মতেও ভ্রমের বাদ সম্ভব হচ্ছে, আর বাধক জ্ঞানের দ্বারাই ভ্রমের স্বরূপ নিরূপিত হয়ে যাচ্ছে। তখন তার কিরকম হচ্ছে জ্ঞান? না, নেইদং সর্প কিন্তু রজ্জু, এইভাবে জ্ঞান হবে, বা নেইদং রজতম কিন্তু শুক্তি, এই আকারে বাধক জ্ঞান উৎপন্ন হবে, আর তখন তার ব্যবহারের বাদ হবে। আচ্ছা, এখানে একটা কথা একটু বলে রাখি, এই বাধক জ্ঞানের দ্বারাই তো ভ্রমের বাদ হয়। তো এই ভ্রম জ্ঞানের কোন অংশের বাদ হয়, এই বিষয়টাকে কেন্দ্র করে দার্শনিকদের মধ্যে মত পার্থক্য রয়েছে। আত্মখ্যাতিবাদীরা মানে যোগাচারবাদী বৌদ্ধগণ, এরা বলবেন যে নেদং রজতম, এই বাধক জ্ঞানের দ্বারা ইদং তার বাদ হবে। অর্থাৎ যে ন ইদং রজতম, এই জ্ঞানের দ্বারা ইদং রজতম, এই জ্ঞানে ছিল যে ইদং অংশ, সেই ইদং অংশটার বাদ হবে। আর অন্যদিকে যদি আমি অন্যথা খ্যাতিবাদী হই, তাহলে বলবো যে নেদং রজতম, এই জ্ঞানের দ্বারা রজতের বাদ হয়। কিন্তু শালিকনাথ প্রকরণ পঞ্চিকা গ্রন্থে দেখাচ্ছে যে এই দুটি জ্ঞান বা
বিষয়ের যে ভেদাগ্রহের ফলে অভেদ ব্যবহার হয়েছিল, নেদং রজতম এর দ্বারা ব্যবহারের বাদ হবে। অর্থাৎ সুপ্তিকা বিষয়ের যে অজ্ঞান, সেই অজ্ঞানের বাদ হবে। আচ্ছা, এই জায়গাটা অসুবিধা না থাকলে তাহলে আমি আবার পরের জায়গাতে যাব। তাহলে এখানে যেটুকু বললাম সেটুকুর মধ্যে, বিষয়টার মধ্যে কারা এই অখ্যাতিবাদ সমর্থন করছে, অখ্যাতিবাদের মূল বক্তব্য কি? মূল বক্তব্য তাহলে হলো যে খ্যাতি বা জ্ঞানের বিষয়ে কখনোই ভ্রান্ত হতে পারে না, জ্ঞান মাত্রেই যথার্থ হবে। তাহলে অযথার্থ কোন জায়গাটা? ব্যবহার অযথার্থ। আচ্ছা, যখন বাধক জ্ঞান উৎপন্ন হচ্ছে তখন এই ব্যবহারের মানে অযথার্থ যে ব্যবহার হয়েছে সেই ব্যবহারের বাদ হচ্ছে, কিন্তু ওই জ্ঞানের কোনো অংশই বাদ হচ্ছে কথা কিন্তু এরা বলবে না। কিন্তু যদি আবার আত্মখ্যাতিবাদী বৌদ্ধদের কথা ভাবি, তাহলে বলবে যে নেদং রজতম, এইখানে এই যে বাধক জ্ঞান, এই বাধক জ্ঞানের দ্বারা পূর্বে যে জ্ঞানটি হয়েছিল, পূর্বের জ্ঞানটা ছিল কি আকারে? ইদং রজতম। এই জ্ঞানে যে ইদং অংশ, হ্যাঁ, এই ইদং অংশের বাদ হয়। অন্যথা খ্যাতিবাদী বলবে কি ইদং অংশ নয়, রজত অংশের বাদ হয়। আর এরা বলবে মানে যারা প্রভাকার সম্প্রদায়, তারা কি বলবে যে না, ব্যবহারের বাদ হয়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এখানে কিছু প্রশ্ন না থাকলে আমি অন্যথা খ্যাতিবাদের জায়গাটা একটু বলবো। আচ্ছা, হ্যাঁ, তোমাদের কারো কিছু অসুবিধা থাকলে বলো। মনে হয় ঠিকই আছে। হ্যাঁ, তাহলে অন্যথা খ্যাতিতে চলে যাবে। আচ্ছা, অন্যথা খ্যাতিবাদীরা এই অখ্যাতিবাদীদের মতোই অনেকটা কথা বলছে। কিরকম বিষয়টা ওরা বলছে? এরা বলবে যে ওই যখন ইদং রজতম এই আকারে একটা জ্ঞান উৎপন্ন হচ্ছে, তখন ওই ইদং অংশের জ্ঞান হচ্ছে, আবার স্মৃতিতে যে রজত অংশ, সেই রজত অংশের স্মৃতি হচ্ছে। এই জায়গা পর্যন্ত এরা এই অখ্যাতিবাদীদের মতোই কথা বলবে, আলাদা কোনো কথা এরা বলবে না। মানে এই দুটো জ্ঞান এরাও বলবে যে অবিশিষ্ট জ্ঞান। অবিশিষ্ট জ্ঞান কেন না? প্রথমে আমার ইদং এইটুকুর জ্ঞান হয়েছে, অর্থাৎ দুটি বিষয়ের যে সামান্য অংশ, সেই সামান্যাংশের জ্ঞান হচ্ছে প্রত্যক্ষাত্মক জ্ঞান হচ্ছে। অথবা ওই যদি রজ্জুতে সর্পভ্রম এই উদাহরণটাও দেখি, এইভাবেও ব্যাপারটা ভাবতে পারি যে অয়ং সর্প এই আকারে তো আমার জ্ঞান হয়, ভ্রম জ্ঞানের আকারটা হচ্ছে এইরকম যে অয়ং সর্প। এই অয়ং অংশটুকু হচ্ছে প্রত্যক্ষাত্মক অংশ, আর সর্প অংশটা হচ্ছে স্মরণাত্মক অংশ। তো এই অয়ং এই অংশে কেবলমাত্র সামান্যাংশের প্রত্যক্ষ হয়। সামান্যাংশের প্রত্যক্ষ হচ্ছে মানে রজ্জু এবং সর্পের যে সামান্য ধর্ম, সেই সামান্য ধর্ম এই অংশে প্রকাশিত হয়। সামান্য ধর্মটা আমি বললাম যে কি, দৈর্ঘ্য বক্রিমা, এই সমস্ত যে সামান্য ধর্ম, সেই সামান্য ধর্মই এখানে প্রকাশিত হয়। এবার দোষের কারণে বিভিন্ন 3 প্রকারের দোষ হতে পারে বললাম। একটা ইন্দ্রিয়গত দোষ, প্রমাত্রিগত দোষ, প্রমেয়গত দোষ। এরাও বলবে হ্যাঁ, এই দোষের কারণে এই সমস্ত অপারমার্থিক স্থলে কোনো
বিশিষ্ট জ্ঞান উৎপন্ন হচ্ছে না, সামান্যাংশের জ্ঞান হলেও বিশেষাংশের অনবভাস হচ্ছে। এইবার তাহলে ইদং অংশের প্রকাশ হচ্ছে সামান্যাংশের দ্বারা ইদং অংশের প্রকাশ হচ্ছে। আচ্ছা, আর দোষবশত বিষয়ের যেটা বিশেষাংশ সেই বিশেষাংশের অনবভাস হচ্ছে। এটা যারা অন্যথা খ্যাতিবাদী তারাও অখ্যাতিবাদীর মতো একইভাবে এই জায়গাটুকু স্বীকার করবে। এখন এই সামান্যাংশের সঙ্গে বা সামান্য ধর্মের সঙ্গে পূর্বদৃষ্ট কোনো পদার্থের সাদৃশ্য থাকায় পূর্বদৃষ্ট পদার্থের সংস্কার উদ্বুদ্ধ হচ্ছে। আচ্ছা, এটা প্রভাকরও বলেছিল, এটা এই অন্যথা খ্যাতিবাদী এরাও বলবে। আর এই যে উদ্বুদ্ধ সংস্কার, সেই উদ্বুদ্ধ সংস্কারটাকে এরাও বলবে যে প্রমুষ্ট তত্ত্বাক স্মৃতি উৎপন্ন হচ্ছে এই সংস্কারের থেকে। এই পর্যন্ত প্রাভাকরের সঙ্গে ন্যায়মতের কোনো পার্থক্য বিশেষ নেই। অনন্তর নৈয়ায়িক বলবে এই প্রমুষ্ট তত্ত্বাক স্মৃতি জ্ঞানলক্ষণ সন্নিকর স্বরূপে এই দেশান্তরীয় কালান্তরীয় সর্পকে জ্ঞাতার চক্ষু ইন্দ্রিয়ের সঙ্গে সন্নিকৃষ্ট করে ফেলে। ফলে জ্ঞাতার দেশান্তরীয় কালান্তরীয় সর্পত্ব ধর্ম বিশিষ্ট রূপে অয়ঙের বিশিষ্ট প্রত্যক্ষ উৎপন্ন হয়ে থাকে। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? যে এরা তো বলবে না এরকম, নৈয়ায়িকরা যারা অন্যথা খ্যাতিবাদী তারা তো এরকম বলবে না যে এই জ্ঞানটা যেটা ভ্রম জ্ঞান, সেই জ্ঞানটা একটা ভ্রম জ্ঞানের অস্তিত্ব নেই, ব্যবহার কেবলমাত্র ভ্রান্ত হয়, এরকম কথা তো বলবে না। বরং ওরা প্রাভাকরকে প্রশ্ন করছে দুটো অবিশিষ্ট জ্ঞান কি করে মিলিত হয়ে একটা বিশিষ্ট ব্যবহার উৎপন্ন হয়? কখনোই এটা হতে পারে না। হ্যাঁ, তো এদের মতে জ্ঞান যদি বিশিষ্ট না হয় ব্যবহার কখনোই বিশিষ্ট হবে না। তো তাহলে জ্ঞানটাকে বিশিষ্ট জ্ঞান হতে হবে, এটাই এদের প্রশ্ন। বিশিষ্ট জ্ঞান কি করে উৎপন্ন হবে? তখন এরা কি বলল যে যেভাবে সামান্যাংশের প্রত্যক্ষ হচ্ছে, বিশেষাংশের অনুভাস হচ্ছে, কিন্তু বিশেষাংশের স্মৃতি উৎপন্ন হচ্ছে, সেই স্মৃতি আবার প্রমুষ্ঠ তত্ত্বাক স্মৃতি, কারণ ওখানে তত্ত্বার অংশ অবলুপ্ত হয়ে গেছে, সেটাও একটা অবিশিষ্ট স্মৃতি, অবিশিষ্ট জ্ঞান। এই দুটো অবিশিষ্ট জ্ঞান উৎপন্ন হলো, ঠিক আছে, এবার এই দুটো জ্ঞানকে তাহলে মেলাতে হবে। সামনে প্রত্যক্ষাত্মক জ্ঞান, স্মৃতিতে মানে সংস্কার উদ্বুদ্ধ হচ্ছে, তার ফলে স্মৃতি উৎপন্ন হচ্ছে। তো স্মৃতিতে যে আরেকটা অবিশিষ্ট জ্ঞান উৎপন্ন হয়েছে, এই দুটো জ্ঞানকে মেলাতে হবে। প্রথম জ্ঞানটাতে আছে কেবল বিশেষ্য অংশ, দ্বিতীয় জ্ঞানটা থেকে পাচ্ছি কেবল বিশেষণ অংশ। এই বিশেষ্য অংশ এই বিশেষণ অংশ এই দুটোকে মেলাতে হবে। কিভাবে মেলাবো? এরা বলছে যে জ্ঞানলক্ষণ সন্নিকর্ষের সাহায্যে মেলাবো। জ্ঞানলক্ষণ সন্নিকর্ষের সাহায্যেই ওই যে বিশেষণ অংশ, সেই বিশেষণ অংশ এই বিশেষ্য অংশের সঙ্গে সংযুক্ত হয়ে যাচ্ছে, মানে সম্পর্কযুক্ত হয়ে যাচ্ছে। মানে স্মৃতিতে যে দেশান্তরীয় কালান্তরীয় সর্প রয়েছে, সেই সর্প জ্ঞাতার চক্ষু ইন্দ্রিয়ের সঙ্গে সন্নিকৃষ্ট হয়ে যাচ্ছে। ফলে জ্ঞাতা দেশান্তরীয় কালান্তরীয় সর্বত্র ধর্ম বিশিষ্ট করে এই অয়ঙের একটা ব্যবহার করছে, এবং সেই ব্যবহারটা কিন্তু বিশিষ্ট ব্যবহারই হচ্ছে। কেননা না তার আগে তো বিশিষ্ট জ্ঞান উৎপন্ন হয়েছে,
এরা তো আর শুধু ব্যবহারটাকে বিশিষ্ট বলবে না, জ্ঞানটাকেও বিশিষ্ট বলবে। কি তাহলে বিশিষ্ট জ্ঞান কেন বললাম? বোঝা যাচ্ছে একটা হচ্ছে প্রত্যক্ষাত্মক জ্ঞান, সেই জ্ঞানটা অবিশিষ্ট ছিল। একটা স্মরণাত্মক জ্ঞান, সেটাও অবিশিষ্ট ছিল। প্রত্যক্ষাত্মক জ্ঞানে কেবলমাত্র বিশেষ্য অংশ প্রকাশিত হয়েছে, বিশেষণ অংশ প্রকাশিত হয়নি। আর স্মৃতিতে যে জ্ঞানটা উৎপন্ন হচ্ছে সেখানে আবার বিশেষ্য অংশ নেই, কেবল বিশেষণ অংশটি আছে। এইখান থেকে তাহলে বিশেষ্য অংশ, এখান থেকে বিশেষণ অংশ, ওই দুটোকে মিলিয়ে দিলাম। কিভাবে মেলালাম? জ্ঞান লক্ষণ সন্নিকর্ষের সাহায্যে মেলালাম। তাহলে আমার একটা বিশিষ্ট জ্ঞান উৎপন্ন হয়ে গেল। এবার বিশিষ্ট জ্ঞান উৎপন্ন হলে বিশিষ্ট ব্যবহার হবে। হয়েছে? হুম। ম্যাম বলছিলাম আমি এখানে বিশিষ্ট জ্ঞানের সঙ্গে অবিশিষ্ট জ্ঞানের একটা পার্থক্য করলেন, যেমন বললেন যে বিশিষ্ট জ্ঞানের ক্ষেত্রে কি থাকবে, সেখানে এটি যেমন বিশিষ্ট জ্ঞানের আকার হচ্ছে এটি ঘট, এখানে হচ্ছে বিশেষ্য হচ্ছে ঘটত্ব হচ্ছে তার প্রকার বা বিশেষণ, আর এদের মধ্যে একটা সম্বন্ধ থাকবে, এটাকে আমরা বলছি যে বিশিষ্ট জ্ঞান। তাহলে হ্যাঁ, সমবায় সম্বন্ধ থাকবে। হ্যাঁ, সমবায় সম্বন্ধ থাকবে। তো হুম। এখানে অবিশিষ্ট জ্ঞানের আকারটা কি প্রকার হবে, মানে অবিশিষ্ট জ্ঞান আমি কোনটাকে বলবো যে অবিশিষ্ট জ্ঞানের সঙ্গে তারপর? অবিশিষ্ট জ্ঞান মানে কোনো একটা অংশ অবলুপ্ত থাকবে, হয় বিশেষ্য অংশ অবলুপ্ত থাকছে বা বিশেষণ অংশ অবলুপ্ত থাকছে। প্রত্যক্ষাত্মক জ্ঞানে কি হলো? প্রত্যক্ষাত্মক মানে যেটা তোমার জ্ঞাতার চক্ষুর সঙ্গে সন্নিকৃষ্ট হচ্ছে যেই অংশটুকু, সেই অংশে কেবল সামান্য ধর্ম প্রকাশিত হয়েছে। তো সেটা কোন অংশটা? সেটা হচ্ছে বিশেষ্য অংশ। যেমন ধরা যাক যে রজ্জু আর সর্পের বিশেষ অংশ, যে অংশটুকু সামান্য ধর্ম যেটুকু সেটুকু প্রকাশিত হচ্ছে। কিন্তু যদি আমি ওই মানে দৈর্ঘ্য বক্রিমা এই জায়গাটুকু কেবল প্রকাশিত হচ্ছে, কিন্তু আমি রজ্জুত্ব ধর্মরূপে তো জানছি না। রজ্জুত্ব ধর্মরূপে যদি জানতাম তাহলে তো সেটা আমার কাছে একটা বিশিষ্ট জ্ঞান হয়ে যেত, তাহলে তো আমার ভ্রান্তি হতোই না। তাহলে তো হ্যাঁ, আমার জ্ঞানের আকারটা কি হতো? অয়ং রজ্জু, এটি রজ্জু, হ্যাঁ, এই আকারে জ্ঞান হতো। হ্যাঁ, আবার যদি স্মৃতির জায়গাটাতে দেখি, স্মৃতি জ্ঞানটা কিরকম আকার হওয়া উচিত ছিল? যে তৎসর্প, এইরকম ভাবে যদি স্মৃতি হতো তাহলে স্মৃতিটাকে যথার্থ স্মৃতি বলতাম। কিন্তু গল্প হচ্ছে, আচ্ছা এখানে তৎসর্প এটা কিন্তু একটা বিশিষ্ট জ্ঞান। হ্যাঁ, তৎসর্প বিশিষ্ট জ্ঞান কেন না? এই তদ অংশটা হচ্ছে বিশেষ্য অংশ, আর সর্প অংশে সর্পত্ব ধর্মটাকে জানতে পাচ্ছি, সেটা হচ্ছে বিশেষণ অংশ। সেটাও তাহলে বিশিষ্ট জ্ঞান হতো। কিন্তু ভ্রমের ক্ষেত্রে কি হচ্ছে? তদ অংশটা অবলুপ্ত হয়ে যাচ্ছে, সেই জন্য তো প্রমুষ্ট তত্ত্বাকে বলছে। আচ্ছা ম্যাম, এবার বুঝলাম। হ্যাঁ, তাহলে তোমার প্রত্যক্ষের জায়গায় পেলে বিশেষ্য, আর স্মৃতিতে পেলে বিশেষণ। হ্যাঁ, এইবার এই দুটো হচ্ছে অবিশিষ্ট জ্ঞান। এই জ্ঞান দুটোকে নৈয়ায়িকরা মিলিয়ে দিল। প্রাভাকররা বলল যে না, আমরা মেলাচ্ছি না, এই দুটো জ্ঞান অবিশিষ্ট জ্ঞান, এর থেকে ব্যবহার উৎপন্ন হচ্ছে, সেটা বিশিষ্ট ব্যবহার। জ্ঞান দুটো অবিশিষ্ট জ্ঞান হলেও ভ্রান্ত জ্ঞান নয়। আর নৈয়ায়িকরা বলছে না, এই দুটো বিশিষ্ট জ্ঞানকে আমি মেলাবো, মিলিয়ে দিয়ে একটা একটা বিশিষ্ট জ্ঞান উৎপন্ন করব। সেই বিশিষ্ট জ্ঞানটা হচ্ছে একটা ভ্রান্ত জ্ঞান দিয়ে, এবার বিশিষ্ট জ্ঞান হলে বিশিষ্ট ব্যবহার হচ্ছে। তাহলে বিশিষ্ট জ্ঞান হওয়া মানে হচ্ছে সেখানে দুটো অংশই থাকতে হবে, বিশেষ্য অংশও থাকতে হবে, বিশেষণ অংশও থাকতে হবে, এবং বিশেষণ বিশেষের সঙ্গে সম্বন্ধ যুক্ত করে জ্ঞান হতে হবে, তবে গিয়ে জ্ঞানটাকে বিশিষ্ট জ্ঞান বলবো। দেখো তো ঠিক আছে কিনা। হ্যাঁ ম্যাম, ঠিক আছে, এবার ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। হুম।
আচ্ছা, তাহলে নৈয়ায়িক কি বলছে? অপারমার্থিক স্থলে যে সর্পের প্রকাশ হয়, সেই সর্প জ্ঞাতার সম্মুখে না থাকলেও অন্যত্র তার অস্তিত্ব রয়েছে। তাহলে এই রূপে ন্যায়মতে ভ্রম জ্ঞানে অন্যত্র সৎ পদার্থের প্রতীতি হচ্ছে। হ্যাঁ, অন্যত্র সৎ পদার্থ প্রতীত হচ্ছে, অন্যত্র সৎ পদার্থের প্রতীতি উৎপন্ন হচ্ছে। তাই ভ্রম সম্পর্কে নৈয়ায়িকদের মতবাদকে অন্যথা খ্যাতিবাদ বলা হচ্ছে। এই হচ্ছে গল্প। আচ্ছা, এখানে আমি পরে যেটা বলবো একটু, সেটা হচ্ছে অসৎ খ্যাতিবাদটা একটু বলার চেষ্টা করছি। হ্যাঁ, অসৎ খ্যাতিবাদী, তাহলে আমরা দেখলাম যে শূন্যবাদী বৌদ্ধ, মাধ্য বেদান্তি, চার্বাক সম্প্রদায়, এরা হচ্ছে অসৎ খ্যাতিবাদী। আচ্ছা, অসৎ খ্যাতি শব্দের অর্থ হলো অসতের গ্রাহক জ্ঞান। ভ্রমস্থলে কি হয়? অসৎ অর্থেরই জ্ঞান হয়ে থাকে। অন্যথা খ্যাতি অখ্যাতিবাদে যেমন সুক্তিতে রজত ভ্রম স্থলে ভ্রমের কারণ কি এটা দেখানো হয়েছে, ভ্রমের হেতু প্রদর্শন করা হয়েছে। এই স্থলে কিন্তু সেভাবে বিষয়টাকে ব্যাখ্যা করা হয়নি। মাধ্যমিকগণ এরা তো বিজ্ঞানও স্বীকার করবে না। যোগাচারবাদীগণ যেমন বলবে যে কেবলমাত্র বিজ্ঞানের অস্তিত্ব রয়েছে, এরা তো বিজ্ঞানের অস্তিত্বও স্বীকার করবে না। এদের মতে শূন্যই হলো পরমার্থত সৎ বস্তু, মানে পরম তত্ত্ব, এটাই আত্মা। কেবল আত্মাই নয়, পরিদৃশ্যমান সকল জগতই শূন্য স্বরূপ। মানে শূন্যতাকেই আত্মা বলছে, তার মানে আত্মা শূন্য। পরিদৃশ্যমান যা কিছু, মানে ঘটপটাদি যাবৎ কিছু, রজত এবং শক্তি সবই শূন্য স্বরূপ। এই জগৎ উৎপত্তির পূর্বেও অসৎ থাকে, বিনাশের পরেও অসৎ হয়ে যায়। তাই যা আদি এবং অন্তে অসৎ, তাকে মধ্যেও অসৎ বলতে হবে। তাহলে পরিদৃশ্যমান জগৎ, এই সেটিও রজ্জু সর্পাদির ন্যায় অসৎ পদার্থই। এই অসৎটাকে এরা শূন্য বলছে, তুচ্ছ বলছে, এই ধরনের কতগুলো টার্ম ইউজ করছে। আচ্ছা, এই অসৎটাকে নাগার্জুন কিভাবে বুঝেছিলেন? বলছে চতুষ্কোটি বিনির্মুক্ত বস্তু অসৎ মানে। অর্থাৎ এটা কিন্তু অভাব এমনটা ভাবলে হবে না, অভাব স্বরূপ নয়, কিন্তু অভাবাত্মক শূন্যবাদ নয় এই মতবাদ। চতুষ্কোটি বিনির্মুক্ত কথার মানে হচ্ছে এটা সৎ নয়, এটা অসৎ নয়, এটা সদসৎ নয়, আবার সদসৎ ভিন্নও নয়। মধ্যমক শাস্ত্র চন্দ্রকীর্তির প্রসন্নপদা যে টিকা, সেখানে এই বিষয়গুলো পাওয়া যাবে। আচ্ছা, যে ঘটপটাদি বস্তু সকল প্রতীত হয় জ্ঞাতার সম্মুখে, তা অসৎকেই আমরা সৎরূপে ভ্রম করি। এবার অদ্বৈত বেদান্তি যেমন সত্তা ত্রৈবিধ্য স্বীকার করে, অর্থাৎ কিনা প্রাতিভাসিক সৎ, ব্যবহারিক সৎ, পারমার্থিক সৎ, এই যে সত্তা ত্রৈবিধ্য স্বীকার করবে, মানে বস্তু সত্তার যে ভেদ,
সেটা কিন্তু এরা স্বীকার করবে না, কারণ যা কিছু প্রতিভাত হয় সবকিছুই এদের কাছে অসৎ, ব্যবহারিক সৎ নয়, প্রাতিভাসিক সৎ নয়, কিছুই না। শুক্তি তাও অসৎ, রজত তাও অসৎ। শুক্তিকায় রজত ভ্রম স্থলে অসৎ শুক্তিকারূপ অধিষ্ঠানে অসৎ রজত বিষয়ক ভ্রম হয়, এ কথা এরা বলবে। ঠিক আছে, যখন শুক্তিতে রজত ভ্রম হচ্ছে তখন যখন শুক্তিতে রজত ভ্রম হয় তখন এই শুক্তিকায় যখন রজতের ভ্রম, সেখানে অসৎ শুক্তিতে অসৎ রজতের ভ্রম হয়, মানে অধিষ্ঠান যেটি সেটিও অসৎ, আবার অধিষ্ঠানে যেটা আরোপিত হচ্ছে সেটাও অসৎ, সেটাও ভ্রম মাত্র। কিন্তু এই ভ্রম কি প্রকারে হয়, এর উত্তর দিতে গিয়ে এরা বলবে যে এই ভ্রম কেশনরকের ন্যায় নিরধিষ্ঠান ভ্রম মাত্র। কেশনরকটা কি? কয়েকার তালিব সহায়কার মূর্ধন্য ডয়ের অফলা ক। কিরকম বলছে যে চোখ বন্ধ করে চোখের ওপর যদি আঙুল দিয়ে চোখের সামনের দিকটা এরকম অগ্রভাগ চাপ দিলে যে এক প্রকার ঈষৎ জ্যোতির্ময় গোলাকার পদার্থের ভান হয় তাকে কেশনরক বলে। এই কেশনরকের যেমন কোনো অধিষ্ঠান নেই, শূন্যতাকে শুক্তিরূপে ভ্রম করা হচ্ছে, সেখানেও কিন্তু এই শূন্যতা এটাও নিরধিষ্ঠান, আর এই অসৎ শুক্তিকাতেই অসৎ রজতের ভ্রান্তি ঘটছে। তাহলে ভ্রম হলো নিরধিষ্ঠান ভ্রম। বস্তুত এই মতে জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা এই সমস্তই অধিষ্ঠান রহিত ভ্রম মাত্র, পরমার্থ তো শূন্য। কিন্তু তথাপি লৌকিক বুদ্ধিরূপ অবিদ্যা বা কল্পনার কারণে শুক্তি, রজত, ঘটপটাদি বস্তুকে সৎ বলে বোধ হয়। এই অবিদ্যা বা কল্পনা, একে এরা বলবে, এদের পারিভাষিক শব্দ হচ্ছে সংবৃতি। তাই এই বস্তুগুলোকে এরা সাংবৃতিক সৎ বলবে। তাহলে সংবৃতি মানে হলো অবিদ্যা, কল্পনা, কেমন, মানে লৌকিক বুদ্ধিরূপ যে অবিদ্যা, কল্পনা, এটা হলো সংবৃতি। আর এর কারণে শুক্তি, রজত, ঘটপট এই সংবৃতির কারণেই এদেরকে সৎ বলে আমরা বুঝি, তাই এদেরকে বলছে সাংবৃতিক সৎ। এক সেকেন্ড একটু কথা বলতেই হবে। সরি, আচ্ছা, তাহলে
সংবৃতি শব্দের অর্থ হচ্ছে আবরণ, তাই ব্যবহারিক সত্য বস্তু এগুলো হলো সাংবৃতিক সৎ বস্তু বা সাংবৃত সৎ। আচ্ছা, তবে প্রাচীন আর নব্য বৌদ্ধদের মতের মধ্যে কিছু পার্থক্য আছে। নব্যগণ বলবে যে অসতে অসতের খ্যাতি হলো অসৎ খ্যাতি, অসৎ বস্তুতে অসতের খ্যাতি হয়, অসৎ বস্তুতে অসৎ বস্তুরই জ্ঞান হয়। হ্যাঁ, এটাই হচ্ছে অসৎ খ্যাতি। আর নাগার্জুন বলবে অসৎ খ্যাতি হলো শূন্যে অসতের খ্যাতি। নাগার্জুনের মতে অসৎ খ্যাতি শূন্যে অসতের খ্যাতি, আর নব্যবৌদ্ধদের মতে অসতে অসতের খ্যাতি হলো অসৎ খ্যাতি। এই রূপে খ্যাতি মানে শূন্যে যদি অসতের খ্যাতিকেই অসৎ খ্যাতি বলা হয়, সেই খ্যাতি কিন্তু স্বাধিষ্ঠান ভ্রম। আর শূন্যবাদী নব্য যারা শূন্যবাদী বৌদ্ধগণ, তারা যে অসৎ খ্যাতির স্বীকার করছে সেই অসৎ খ্যাতি নিরধিষ্ঠান ভ্রম। ঠিক আছে? আচ্ছা, আবার তাহলে রজতের ভ্রমস্থলে মাধ্যমিক রজতকে সাংবৃত সত্য বলছে, আর অদ্বৈত বেদান্তি কিন্তু রজতকে প্রাতিভাসিক সৎ বলবে। এই প্রাতিভাসিক সত্য আর সংবৃত সত্য এরা দুটোই কিন্তু অনির্বচনীয়। তবে এদের উভয়ের মধ্যে পার্থক্য কি? পার্থক্য এই যে অদ্বৈতী ভ্রমের অধিষ্ঠানকে সত্য বলবে, আর মাধ্যমিক ভ্রমের অধিষ্ঠানকে সংবৃত সৎ বলবে। অদ্বৈত বেদান্তি ভ্রমের অধিষ্ঠান মানে ধরা যাক সুক্তিকা, সেটিকে সৎ বলবে, সেটি একটি ব্যবহারিক সৎ বস্তু, এ কথা বলবে। আর যদি মাধ্যমিকদের কথা বলি তাহলে বলবো যে মাধ্যমিকরা বলবে এই ভ্রমের যে অধিষ্ঠান সেটা হলো সংবৃত সৎ পদার্থ। এখানে কিছু বলার আছে? না হলে আমি আত্মখ্যাতিবাদের কথা একটু বলবো। বেশ, আত্মখ্যাতি। হ্যাঁ, বৌদ্ধ গানের মধ্যে বিজ্ঞানবাদী যোগাচার বিজ্ঞানবাদ, সৌতান্ত্রিক, বৈভাষিক, এরা আত্মখ্যাতিবাদের সমর্থক। এরা কি বলছে? ভ্রমস্থলে ভ্রান্ত ব্যক্তির আত্মা অর্থাৎ যে জ্ঞান, তাই সম্মুখবর্তী রূপে খ্যাতি হয়ে থাকে। মানে ভ্রান্ত ব্যক্তি নিজ অন্তঃস্থিত জ্ঞানকেই বাইরে দেখে, সম্মুখে অবস্থিত যে চকচকে শুক্তি, তার ওপর অন্তঃসুপ্ত রজতাকার জ্ঞানকে, নিজের মধ্যে আছে যে রজতের জ্ঞান, তাকেই ইদং রজতম এই রকম শব্দের দ্বারা ব্যবহার করে থাকে। কি বলতে চাইছে? প্রথমে অতীতে কোনো এক সময় প্রকৃত রজত কোনো ব্যক্তির দ্বারা দৃষ্ট হয়েছে, দেখেছে কোনো ব্যক্তি, সেই সময় রজত দর্শনের ফলে প্রকৃত রজতের সংস্কার তার মধ্যে উৎপন্ন হয়েছে। মানে রজতাকার যে বাসনা সেটি তার মধ্যে উৎপন্ন হয়েছে। আচ্ছা, এই ব্যক্তি যার মধ্যে রজতের বাসনা রয়েছে, সেই ব্যক্তি যখন কালান্তরে
রজতের মতো চকচকে কোনো বস্তু দেখতে পায়, অর্থাৎ কিনা শুক্তিখণ্ড দেখে, তার ওই সংস্কার মানে রজতাকার যে বাসনা, সেই বাসনা উদ্বুদ্ধ হয়, হয়ে রজতের স্মরণ উৎপন্ন করে। এই স্মরণাত্মক জ্ঞানের আকারীভূত রজতের অনুভব অহং রজতম বা অহং রজতম স্মরামি, আমি রজতটিকে স্মরণ করছি, এরূপে হয় না। তাহলে কি রূপে হয়? ইদং রজতম, এই রূপে, মানে এটি রজত, শুক্তিকাতে রজত দেখছি, মানে শুক্তিকাকে রজত বলে বুঝছি, এইভাবে হয়ে থাকে। এই স্মরণাত্মক জ্ঞানের আকারীভূত রজতের গ্রহণকারী ওই অনুভবই ভ্রম রূপে এরা বলে থাকে, এটাকেই এরা ভ্রম বলে থাকে, ভ্রম রূপে এটি কথিত হয়। আচ্ছা, এই ভ্রম যেহেতু জ্ঞানের আত্মভূত আকারে গ্রহণকারী খ্যাতি, তাই একে আত্মখ্যাতি বলা হয়। তাহলে আত্মখ্যাতিতে বলছে যা আন্তর্বিষয়, সেই আন্তর্বিষয়েরই ভ্রম হয়ে থাকে। খ্যাতিতে সেই আন্তর্বিষয়কেই উপলব্ধি করে থাকি। তো এখন এখানে আশঙ্কা হতে পারে, মানে যোগাচার বৌদ্ধগণ বাহ্য অর্থের অস্তিত্ব তো স্বীকার এরা করেনি, তাদের মতে জ্ঞানই সর্বত্র বিভিন্ন অর্থের আকারে ভাসিত হচ্ছে। অতএব যেভাবে ভ্রমস্থলে জ্ঞানাত্মভূত অর্থের বাহ্য আভাস হয়ে থাকে, অর্থাৎ যে মানে জ্ঞানের আকারেরই বাহ্য অর্থরূপে আভাস হয়ে থাকে, এই আভাসই আত্মবিষয়ক অর্থাৎ জ্ঞানাকার রূপ অর্থ বিষয়ক হওয়ায় আত্মখ্যাতি রূপে কথিত হয়। ঠিক সেইভাবেই যথার্থ অনুভব রূপ প্রমাস্থলেও জ্ঞানাকার অর্থেরই বাহ্য আভাস হয়ে থাকে। মানে এরা বলবে যে যথার্থ জ্ঞান, এটারও তো আন্তর বিষয়টাকেই আমরা বাহ্য রূপে দেখি, ঠিক যেভাবে ভ্রম জ্ঞানেও অন্তঃস্থিত যে রজত, তাকে আমি বাহ্য জগতে আছে রূপে বুঝছি, দেখছি, সেই রকম যখন প্রমাজ্ঞান হয়, সেখানেও তো জ্ঞানাকার অর্থেরই বাহ্য আভাস হয়ে থাকে। তাহলে প্রমাস্থলীয় আভাসকেও মানে প্রমাকেও তাহলে এখানে আত্মখ্যাতি নামে অভিহিত করা উচিত। তা না করে কেবলমাত্র ভ্রমকেই কেন আত্মখ্যাতি বলা হয়ে থাকে, এইরকম একটা প্রশ্ন হয়। এর উত্তরে বলা যায় যে যেখানে রজতের ভ্রম হয়, সেখানে ভ্রম হওয়ার পূর্বে নিয়মত রজতের স্মরণ অবশ্যই হয়ে থাকে। এই স্মরণ প্রকট জ্ঞানাত্মক হওয়ায় রূপেই হয়। আর এবং জ্ঞানের আকারীভূত রজতেরও জ্ঞান হতে ভিন্ন না হওয়ায় এটা আত্মরূপই হয়। এই আত্মরূপ রজতকে নিজ বিষয় করায় ভ্রম আত্মবিষয়ক হয়ে থাকে। তাই এই ভ্রমটাকে আত্মখ্যাতি শব্দের দ্বারা অভিহিত করা হয়। কিন্তু যেখানে রজতের যথার্থ জ্ঞান হয়, সেখানে রজতের যথার্থ জ্ঞানের পূর্বে নিয়মিতভাবে রজতের স্মৃতি হওয়ার কোনো আবশ্যকতা নেই। এই কারণে
প্রমাজ্ঞানের আকারীভূত রজতকে নিজ বিষয় না করে অপ্রকট জ্ঞানাত্মক বাসনার আকারীভূত রজতকেই নিজ বিষয় করে। অপ্রকট জ্ঞানকে জ্ঞান না বলে বাসনা বলার জন্যই তাকে আত্মা বলা যায় না। অপ্রকট জ্ঞানটিকে আত্মা এরকম বলা যায় না। অতএব অপ্রকট জ্ঞানাত্মক বাসনার আকারে বিষয়রূপে গ্রহণকারী প্রমাত্মক জ্ঞানকে আর আত্ম বিষয়ক বলা যায় না। তাই প্রমাকে আত্মখ্যাতি শব্দের দ্বারা অভিহিত করা যায় না। আর আমার কাছে থাকলো অনির্বচনীয় খ্যাতি। তাহলে অনির্বচনীয় খ্যাতি অদ্বৈত বেদান্তিগণ সমর্থন করছে। আচ্ছা, দেখে নিচ্ছি বিষয়টা। অনির্বচনীয় শব্দের অর্থ কি? অনির্বচনীয় শব্দের অর্থ হচ্ছে মিথ্যা, যাকে বচনের দ্বারা প্রকাশ করা যায় না, মিথ্যা বস্তু, এরকম কথা এরা বলবে। কেন? এটা সৎ নয়, অসৎ নয়, সদসৎ নয়। সৎ নয় কেন? একে আছে এমন বলা যায় না। অসৎ নয় কেন? একে নাই, মানে এই বিষয়টি নেই এমন বলা যায় না। আবার আছে এবং নেই, শতসৎ, সদসৎ, শত বটে অশত বটে, এমনটাও বলা যায় না। এটি হলো মিথ্যা বা অনির্বচনীয়। আচ্ছা, এটা তাহলে এদের একটা পারিভাষিক শব্দ। তো একে মানে এই রজ্জুতে সর্পভ্রম হচ্ছে, সর্পটি সৎ নয়। কেন সৎ নয়? সৎ কাকে বলবো? যা ত্রিকাল অবাধিত, যেমন ব্রহ্ম, সেটি হচ্ছে সৎ বিষয়। কিন্তু যখনই বাধক জ্ঞান উৎপন্ন হচ্ছে, বাধক জ্ঞানে কাকে জানি? রজ্জুকে জানি। রজ্জুর জ্ঞান যখনই উৎপন্ন হচ্ছে, তখনই এই পূর্বের জ্ঞানটির বাদ হয়ে যাচ্ছে, অর্থাৎ সর্পের জ্ঞান সেটা বাদ হয়ে যাচ্ছে। তাই এটাকে সৎ বলা যায় না। আবার যদি এটা অসৎ হতো, তাহলে বন্ধাপুত্রের মতো যে অসৎ পদার্থ, সে তো কখনো দৃষ্টিগোচর হয় না। তাহলে এটিও যদি অসৎ হতো, এটা দৃষ্টিগোচর হতো না। আবার এই সর্পকে সদসৎ বলা যায় না। কেন? কারণ একই বস্তু একই কালে সৎ অসৎ এরকম বিরুদ্ধ ধর্ম বিশিষ্ট হতে পারে না। আর এই রকম বিরুদ্ধ ধর্ম বিশিষ্ট বস্তু কখনো বুদ্ধিগ্রাহ্যও হতে পারে না। আবার এরা বলবে যে এই সর্প
অন্যথা খ্যাতিবাদীগণ যেমন বলছেন যে দেশান্তরে অবস্থিত, বা বিজ্ঞানবাদীরা বলছে বুদ্ধিতে আছে, তাও বলা যায় না। কেন? কারণ সম্মুখবর্তী রজ্জুতে এই সর্প প্রতীত হচ্ছে, তাই এরা বলবে অনির্বচনীয় সর্প সেই সময় অবিদ্যা থেকেই উৎপন্ন হয়। এখন অনির্বচনীয় সর্প কি প্রকারে অবিদ্যা থেকে উৎপন্ন হয়, এই প্রশ্নটা হতে পারে। তার জন্য ঘটাদি বিষয়ের জ্ঞান কি করে হয় সেটা বোঝার দরকার আছে। এখানে কিন্তু যেহেতু এরা অদ্বৈত বেদান্তি, এরা বলবে যে ব্রহ্ম চৈতন্যই সর্বত্র ওতপ্রোতভাবে বিরাজিত, যা কিছু আছে সেটা হচ্ছে ব্রহ্ম চৈতন্য। মানে অবিদ্যা, অন্তঃকরণ প্রভৃতি বিভিন্ন উপাধির দ্বারা এই ব্রহ্ম চৈতন্যই বিভিন্ন ভাবে প্রতীয়মান হয়। তাহলে আমরা যে এই ঘটপট ইত্যাদি বস্তু জ্ঞান আমাদের হয়, ঘটপটাদি বস্তু যে প্রতীয়মান হয়, তার কারণ হলো অবিদ্যা। কিন্তু যা আছে সেটা হচ্ছে ব্রহ্ম চৈতন্যই কেবলমাত্র রয়েছে। তো এই অন্তঃকরণ, ঘটপট ইত্যাদি বস্তু সবকিছুই এই ব্রহ্ম চৈতন্যেই অধ্যস্ত, তিনিই সকলের অধিষ্ঠান। এই অন্তঃকরণ অবচ্ছিন্ন চৈতন্যকে, মানে অন্তঃকরণের দ্বারা সীমাবদ্ধ যে চৈতন্য, তাকে এরা বলবে প্রমাতৃ চৈতন্য। একে আবার জীব চৈতন্যও বলা যায়। ঘটপটাদি জ্ঞান যখন হয় তখন অন্তঃকরণের পরিণামভূত যে বৃত্তি, সেটি চক্ষুর দ্বারে শরীর থেকে নির্গত হয়ে ঘটাদি বিষয় দেশে গমন করে, ঘটাদি বিষয়কে ব্যক্ত করে এবং সেই ঘটাদির আকার ধারণ করে। সেই বৃত্তাবচ্ছিন্ন চৈতন্যকে বলা হবে প্রমাণ চৈতন্য, আর ঘটাদি অধিষ্ঠানভূত ঘটাদি বিষয় অবচ্ছিন্ন যে ব্রহ্ম চৈতন্য, সেটা হচ্ছে বিষয় চৈতন্য। এগুলো তো আমরা ওই বেদান্ত মতে যে প্রত্যক্ষ, সেই জায়গাতেই আমরা দেখেছিলাম, পড়েছিলাম ছোটবেলাতে। বেশ, তাহলে এখন গল্প হচ্ছে এই জায়গাটাতে বিষয়টা কিভাবে ঘটনাটি ঘটছে, অনির্বচনীয় সর্পের উৎপত্তি কিভাবে হচ্ছে। এরা বলবে দোষের কারণে, মানে যেমন কাচ, কামল, মানে চক্ষু দোষ যেগুলি রয়েছে, চক্ষু রোগদুষ্ট যে চক্ষু, তার সঙ্গে রজ্জুর সন্নিকর্ষ হয়। তো রজ্জুর সন্নিকর্ষ হলে নেত্রদ্বারে অন্তঃকরণ বৃত্তি বাইরে গমন করে, বৃত্তি নির্গত হয়। সেই বৃত্তি অবচ্ছিন্ন চৈতন্য ইদং রূপে, মানে এটি প্রতিভাত যে রজ্জু বিষয়, সেই বিষয়াবচ্ছিন্ন চৈতন্য এবং প্রমাতৃ চৈতন্য, এই তিনটে চৈতন্য পূর্বোক্ত রূপে অভিন্ন, কারণ এরা প্রত্যেকেই ব্রহ্ম চৈতন্য। কিন্তু ইন্দ্রিয়ের দোষবশত অন্তঃকরণ বৃত্তি রজ্জুর আকার ধারণ না করে, অর্থাৎ
এটি রজ্জু, এই প্রকারে রজ্জুত্ব বিশিষ্ট রূপে রজ্জুর জ্ঞান হচ্ছে না। হ্যাঁ, কি হচ্ছে? ইদম, এই প্রকারে একটি সামান্য জ্ঞান হচ্ছে মাত্র। তার ফলে এটা কি এই রূপে স্পষ্ট রূপে প্রতিভাত হচ্ছে না, কিন্তু ব্যবহার নিষ্পন্ন করতে হবে, তাই বিশেষ জ্ঞানের একটা আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে। সেই আকাঙ্ক্ষা বশতই উক্ত প্রমাতৃ চৈতন্য হতে অভিন্ন যে ইদং রূপে প্রতিভাত বিষয়াবচ্ছিন্ন চৈতন্য, তদাশ্রিত অবিদ্যাতে বিক্ষোভ উৎপন্ন হয়। আচ্ছা, তার ফলে রজ্জুর সহিত সর্পের সাদৃশ্য থাকায় সাদৃশ্যরূপ প্রমেয়গত বিষয়ক সংস্কার উদ্বুদ্ধ হয়, আর তারপরেই উক্ত প্রমাতৃ চৈতন্য থেকে অভিন্ন যে রজ্জু অবচ্ছিন্ন চৈতন্য, ওই সেখানে অবিদ্যাবশত উদ্বুদ্ধ সর্প সংস্কার উদ্বুদ্ধ হয়, এবং এটি সর্প এই আকারে একটি জ্ঞান উৎপন্ন হয়। এই হচ্ছে এদের মত, অনির্বচনীয় খ্যাতিবাদীর মত। হ্যাঁ, তাহলে এই রজ্জু অবচ্ছিন্ন চৈতন্যে যে সর্পের জ্ঞান উৎপন্ন হচ্ছে, সেই সর্পও কিন্তু উৎপন্ন হচ্ছে অবিদ্যার কারণে। এই হচ্ছে 5টি খ্যাতিবাদ। কি প্রশ্ন, কার কি? হ্যাঁ, তোমাদের কারো কিছু প্রশ্ন থাকে তো ম্যামকে জিজ্ঞাসা করো, অথবা তোমরা দেখো, দেখেও যদি মনে হয় যে কিছু প্রশ্ন থাকতে পারে, প্রিভিয়াস ইয়ার দেখো, যদি প্রশ্ন থাকে আমায় জিজ্ঞেস করো, আমি পরেও আনসার দিয়ে দিতে পারবো। হেমনাথকে বললেই হেমনাথ আমাকে জানিয়ে দেবে, তাও করতে পারো। কারণ খ্যাতিবাদ জায়গাটা একটু বেশ ঝামেলাজনক। ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলছি আপনি যখন প্রথমে যে ভাগটা দেখালেন যে অখ্যাতি আর অন্য খ্যাতিবাদ, তো এখানে কি ওই আইডিয়ালিজম আর রিয়েলিস্টিকের ভাগটা চলে আসে, মানে ভাববাদী আর বুদ্ধিবাদী? না ভাবা, না না, আমি প্রথমে ভাগ দেখিয়েছিলাম যেটা, সেটাকে এইভাবে বলতে চেয়েছিলাম যে আমি এভাবে ব্যাপারটাকে বুঝছি যে একটা হচ্ছে অখ্যাতিবাদ, একটা অন্যান্য খ্যাতিবাদ। মানে অখ্যাতিবাদ মানে যারা খ্যাতির বিষয়ে স্বীকার করে, ভ্রম জ্ঞানের অস্তিত্ব যারা স্বীকার করে। আর অন্যান্য খ্যাতিবাদ মানে এটা অন্যথা খ্যাতিবাদ নয়, বা অন্যথা খ্যাতিবাদ নয়, বা তুমি কি বললে আত্মখ্যাতি কিছু একটা বললে, ওটাও বলতে চাইছি না। আমি বলছি অন্যান্য খ্যাতি, মানে অন্যান্য খ্যাতি মানে যারা খ্যাতির বিষয় স্বীকার করে, ভ্রম জ্ঞানের অস্তিত্ব যে আছে সেটা স্বীকার করে। একদল বলছে ভ্রম জ্ঞান বলে কিছু নেই, একদল বলছে যে ভ্রম জ্ঞান আছে, জ্ঞানে ভ্রান্তি রয়েছে, আর একদল বলছে জ্ঞান কখনো ভ্রান্ত হয় না। আমি এইভাবে ভাগটা করতে চেয়েছি, বুঝলে তো? এবার যারা বলছে জ্ঞান ভ্রান্ত হয়, এবার সেই ভ্রান্তি কি কি অর্থে ভ্রান্তি হতে পারে, সেই ভ্রমের বিষয়টি কোন জায়গা, কোন অংশটি ভ্রমের বিষয় হতে পারে, তার স্বরূপ কি, সেই বিষয় নিয়ে এবার মতভেদ। সেখানে একদল হয়ে যায়, আমি এরকম ভাবে ব্যাপারটা ভাগটা দেখিয়েছিলাম। যদিও খ্যাতি, 5টা খ্যাতির কথা, পঞ্চখ্যাতি প্রসিদ্ধ,
হ্যাঁ, কিন্তু তোমার পরবর্তীকালেও বেশ কিছু খ্যাতি স্বীকার করা হয়েছে। হ্যাঁ, অন্যান্য দার্শনিকরা স্বীকার করেছে। আর ওই যে অন্যান্য খ্যাতির কথা বলছি, সেই খ্যাতিটাকে এইভাবে আমরা বুঝতে পারি। চারটে দিক থেকে খ্যাতি বিষয়টি চার ভাবে উপস্থাপিত হতে পারে। কি? খ্যাতির বিষয় সৎ হতে পারে, অসৎ হতে পারে, সৎ অসৎ হতে পারে, সৎ অসৎ ভিন্ন। এটা রিয়ালিস্টিক ভিউ তো, বা আইডিয়ালিস্টিক ভিউ কি করে হচ্ছে? আইডিয়ালিস্টিক ভিউ, রিয়ালিস্টিক ভিউ তো এখানে পুরোপুরি মিশে আছে। যদি তুমি আত্মখ্যাতি বলতে যাও তাহলে এখন ভাববাদের কথা বলবে। যারা অন্যথা খ্যাতিবাদী অন্যথা খ্যাতিবাদী, হ্যাঁ, তারা তো রিয়ালিস্ট বটে। হ্যাঁ, তার মানে এই দুটোই কিন্তু এই অন্যান্য খ্যাতির মধ্যেই ঢুকে যাচ্ছে। আবার প্রাভাকর সম্প্রদায় এরাও তো বলবে যে হ্যাঁ, বিষয়বস্তু রয়েছে রিয়েলিস্টিক ভিউ পয়েন্ট এদের। আর কারোর কোনো প্রশ্ন আছে? তুমি বুঝতে পেরেছো মোস্তফা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে আর কারো কিছু প্রশ্ন আছে? টিঙ্কু, আমিনা, তোমাদের কিছু প্রশ্ন আছে? আচ্ছা, তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই গ্রুপে করবে। আর যাকে জিজ্ঞাসা করতে বলবে সেখানে নামটা মেনশন করে দেবে। যদি পাইল দিয়ে হয় তাহলে পিসি ম্যাম লিখবে। হ্যাঁ, কেমন? তাহলে গ্রুপ থেকে আমরা ডাইরেক্ট ওখান থেকে শেয়ার করে দিতে পারবো। আর যখনই আমরা উত্তর পাবো তখনই গ্রুপে আবার শেয়ার করে দেবো। কেমন? পাইল চট্টোপাধ্যায় মহাশয়কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ক্লাস নেওয়ার জন্য আমাদের নেটের স্টুডেন্টদের জন্য। এবং সত্যি আমি যদিও বা ইন্ডিয়ান ফিলোসফি বেশি কিছু বুঝি না, হ্যাঁ, কারণ আমি ওয়েস্টার্ন ফিলোসফি পড়েছি, তবে মানে পাইলদি পড়ানো অসাধারণ। হ্যাঁ, তো যাই হোক, এত সুন্দর একটা জিনিস বোঝানোর জন্য, খ্যাতিবাদে সবারই সমস্যা থাকে কম বেশি, আর ভালোই শক্ত জায়গা। তো এত সরল করে বোঝানোর জন্য আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই জানিয়ে, আজকে শুভরাত্রি জানিয়ে আজকে এই সেশন ক্লোজ করছি। ওরাও পড়ুক, জায়গাগুলো রেকর্ডিং আবার শুনুক, কারণ সত্যি জায়গাগুলো খুব ঘটমট জায়গা আছে, একটু ধরে ধরে শিখতে হবে। আর সমস্যা হলে তো আমি আবার আছি, ঠিক আছে? থ্যাংক ইউ সকলকে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ জানিয়ে কাটছি।